স্যার, যেহেতু আপনি বলছিলেন যে মুভমেন্টে অসুবিধা হয় কিংবা কাঁপুনি হয় এবং তার চলাফেরা, দৈনন্দিন যে তার কর্মকাণ্ডগুলো আছে নিজের পরিবারের বা তার আশেপাশের, তো কি কি অসুবিধা আসলে একজন মানুষ চলার পথে তিনি আসলে অনুভব করেন, সেগুলো কি একটু আমাদের দর্শকদের জানাবেন? এটা খুবই প্রয়োজন জানা। প্রথম কথা হলো মাংসপেশি সংক্রান্ত বলি। পেশেন্টের এক ধরনের কাঁপুনি হবে, হাত শুরু হবে, অনেকের হাত দিয়ে শুরু হয়। আর পার্কিনসন্স ডিজিজটা হচ্ছে এসিমেট্রিক ডিজিজ, এক সাইড বেশি হবে আর এক সাইডের থেকে। সো ধরুন কারোর ডান সাইডে কাঁপুনি বেশি, শুধু ডান সাইডেই কাঁপুনি হলো, কারোর ডান সাইডে বেশি। আর এটা হচ্ছে কাঁপুনিটা হবে বিশ্রামের সময়, এটাকে বলে রেস্টিং ট্রেমার। এটা গেল একটা। তো অর্থাৎ তার হাতের কাজে অসুবিধা হবে, সেটি লেখা থেকে শুরু করে খাওয়া দাওয়া। এরপরে হলো মেইন, এটা হলো গতি কমে যাবে। যেমন আগে আপনি আমার যে জামাটা আমি পরতে পারতাম যত দ্রুত, এখন আর পারছি না। আগে আমি আমার চুল যত আঁচড়াতে পারতাম, দাঁত ব্রাশ করতে পারতাম, এখন আর পারছি না, গতি কমে গেছে। এই গতি কমে যাওয়ার জন্য হয় কি জানেন, মাসেলগুলো রিজিড হয়ে যায়, শক্ত হয়ে যায়। তখন কি হয় যে ইভেন আপনার যদি গতি থাকেও, ইভেন আপনি ব্রাশ করার ক্ষেত্রে আপনার মাসেলগুলো মুভ করে না, স্টিফনেস এটাকে বলে। আর ডাক্তাররা যখন এক ধরনের পরীক্ষা করে তখন এটাকে বলে কগ হুইল রিজিডিটি পায়। তার মানে বোঝা গেল যে ট্রেমার আছে, গতি কমে গেছে, রিজিডিটি। আর ভেরি ইম্পর্টেন্টলি হাঁটা চলার সময় অসুবিধা হয়, ব্যালেন্সে অসুবিধা হয়। হাঁটার বিশেষ ক্রাইটেরিয়া আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে হাঁটে তারা একটু স্লো হবে। যেমন হাঁটার স্টেঞ্চ বলে না, এক পা থেকে আরেক পায়ের দূরত্ব, এটা কমে যাবে, সেটাকে বলে শাফলিং গেইট। আপনি এরকম করে অল্প অল্প করে আস্তে আস্তে হাঁটেন। এবং অনেক সময় দেখেন আপনি ফ্রিজিং হয়ে যান, কোনো একটা ন্যারো জায়গায় হলে আপনি স্টাক অন হয়ে যান এবং নড়তে পারে না, এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর কিছুক্ষণ পর আবার অনেকে একটু চেষ্টা করে আবার হাঁটে, এটাকে বলে ফ্রিজিং হয়ে যাওয়া, রাইট? তারপরে মনে করেন যে এই যে গতিটা কমে গেল, তাহলে কি হয়, তার ব্রেন বলছে তার দ্রুত যেতে হবে, কিন্তু তার শরীর পারছে না। তখন সে কি করে, চেষ্টা করে এবং পড়ে যায়। সো এটা ফল ইজ ভেরি ডিভাস্টেটিং। অনেক ইনজুরিও হতে পারে, আনএক্সপেক্টেডলি ব্রেন ইনজুরি হয়ে গেল, বয়স্ক রোগীদের ফিমার ফ্র্যাকচার হয়ে গেল। আর একটা ভালো কথা যে কাদের এই রোগটা হয়, বিশেষ করে যে কোনো বয়সে হতে পারে, কিন্তু তবে মেজরিটি ক্ষেত্রে 55 to 60, আমার বেশিরভাগ রোগীদের অ্যাভারেজ এজ হচ্ছে 55 to 60। যদি এইটা মানে 10-15 বছর হয়, তাহলে এটা জেনেটিক হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যেতে হয় যে আর কারো আছে কি না এই ধরনের। আর যদি ধরুন 35 থেকে 50-এর মধ্যে হয়, তাহলে আর্লি অনসেট পার্কিনসন্স ডিজিজ। আর যদি 60-এর পরে হয়, তাহলে লেট অনসেট পার্কিনসন্স ডিজিজ। মোটামুটিভাবে মোটা দাগে আপনি বলতে পারেন 55 to 60 এজ। তার মানে হলো যে এটা একটু বয়স্কদের রোগ। তাহলে একটা সোশ্যাল ইম্প্যাক্টের কথাও আপনাকে ভাবতে হবে। যখন তার বয়স হয়, যখন তার রোগটা হয়, সে হয়তো রিটায়ারমেন্টের কাছাকাছি, রাইট? ইনকাম জেনারেশনে এফেক্ট হয়। আমার এমন রোগীও আছে যাদের বয়স 30-35, সে চাকরি করছে, তার ফ্যামিলি সদ্য শুরু হয়েছে। সো আপনি চিন্তা করেন এই সময়ে জবের ক্ষেত্রেও সে ধরেন একটা ব্যাংকার, সে আগে লিখতে পারতো, এখন লেখালেখির কাজটা অসুবিধা হচ্ছে, কাস্টমার দেখছে, সে কাঁপছে। সো এটা একটা এম্বারেসিং, এবং অথরিটি হয়তো পছন্দ করবে না, এটাই স্বাভাবিক।